আমাকে অনেকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু থাইরয়েড তো হলো, আমি তো ফিল করছি না থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, সামান্য একটু উইকনেস হচ্ছে, সামান্য একটু চামড়া খসখসে, একটু অল্প চল উঠছে, একটু কনস্টিপেশন হয়, আর রাত্রে ঘুমটা একটু ডিস্টার্ব হয়, এমন কিছু আমার দৈনন্দিন জীবনযাত্রায় কোনো অসুবিধা হচ্ছে না, আমি যদি চিকিৎসা না করাই তাহলে কি হবে, বা ওষুধ যদি না খাই তাহলে কি হবে? তো এরকম প্রশ্ন অনেকেই আমাকে মাঝে মাঝে করেন। রিসেন্টলি আমাদের চ্যানেলে একজন কোয়েশ্চেন করেছেন আমার একটা থাইরয়েডের ভিডিওতে, যে আমার থাইরয়েড আছে, আমি ওষুধ না খেলে আমার কি হবে। আমি তাকে উত্তর দিইনি, কারণ আমি প্ল্যানই করেছিলাম এই ব্যাপারে ভিডিও বানাবো। তো সবার জন্যই এই ভিডিওটা আজকের, যে থাইরয়েডের চিকিৎসা না করলে কি হবে, বা থাইরয়েডের কী কী সাইড এফেক্ট আছে আমাদের বডিতে, কেন আমরা থাইরয়েডের চিকিৎসা করাবো, সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিক পেশেন্টদের চিকিৎসা করে থাকি। আমি থাইরয়েড, ওবেসিটি, হার্ট ডিজিজ এবং জেনারেল কনসালটেশন, এই ব্যাপারগুলো আমি দিয়ে থাকি পেশেন্টদের আমার ক্লিনিক লেক গার্ডেন্সে। আজকে আমরা আলোচনা করব যে হাইপোথাইরয়েডের কী কী ইম্প্যাক্ট আছে, মানে থাইরয়েড প্রবলেমের আমাদের বডিতে কী ইম্প্যাক্ট আছে, কেন আমরা এটা চিকিৎসা করাবো। প্রথমেই বলি, থাইরয়েড এমন একটা অসুখ যে অসুখটা ডিটেক্ট করতে আমাদের অসুবিধে হয়। তার কারণ থাইরয়েডের অসুখ নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন হয় খুব দুর্বলতা নিয়ে, গায়ে কোথাও ব্যথা হচ্ছে যেটাকে এক্স অ্যান্ড পিন সেন্সেশন বলি, অথবা আমাদের চুল উঠছে, অথবা চামড়া খসখস হয়ে যাচ্ছে, অথবা হোর্সনেস অফ ভয়েস হয়েছে, অথবা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, অথবা মোটা হয়ে গেছি, অথবা মেন্টাল ক্লাউডিনেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো হয়েছে। প্রত্যেকটা জিনিস যে প্রত্যেকজনের থাকবে তা নয়। অনেকে কনস্টিপেশন নিয়েও প্রেজেন্ট করেন। হয়তো একজনের থাইরয়েড আছে এবং তার শুধু দুর্বলতা হয়েছে, কিন্তু শুধু দুর্বলতা হলে কি আমরা প্রথমেই থাইরয়েডের কথা ভাববো যে আমার থাইরয়েডই হয়েছে? হতে পারে আমার অন্য কিছু হয়েছে, আমার হিমোগ্লোবিন কম হতে পারে, আমার ডায়াবেটিস হতে পারে, আমার মন ভালো নেই হতে পারে, আমি খাবার দাবার ভালো খাইনি হতে পারে, আমার ভিটামিন ডেফিসিয়েন্সিতে হতে পারে, এইসব কারণেও তো আমাদের দুর্বলতা হতে পারে। সুতরাং কোনো কিছু শরীরে প্রবলেম হলে, যে থাইরয়েডের প্রবলেমগুলো হলে আমি যে সিমটম বা লক্ষণগুলোর কথা বললাম সেগুলো যদি হয়, তাহলে থাইরয়েড পরীক্ষা করতে হবে। থাইরয়েডের যে দুর্বলতা হয়, এটা থাইরয়েডের চিকিৎসা করলে কিন্তু কমে যায়, দুর্বলতা ঠিক হয়ে যায়। আবার অনেকের ইনফার্টিলিটি প্রেজেন্ট করেন, যে বাচ্চা হচ্ছে না, থাইরয়েডের প্রবলেম আছে বলে তার বাচ্চা হচ্ছে না। ডাক্তারবাবুর কাছে গেছেন, বিয়ে হয়ে গেছে 2 বছর, বাচ্চা হচ্ছে না, গাইনোকোলজিস্টের কাছে গেছেন যিনি ইনফার্টিলিটি স্পেশালিস্ট, তিনি বলেছেন থাইরয়েড পরীক্ষা করুন। থাইরয়েড করে দেখা গেল, পরীক্ষা করে, যে থাইরয়েড হরমোন কম, টিএসএইচ বেড়ে গেছে, টিএসএইচ বেশি এবং T3 T4 এগুলো কম, তো যেটা হাইপোথাইরয়েডের লক্ষণ। এই হাইপোথাইরয়েডের যে লক্ষণগুলো হয়, আসলে হাইপোথাইরয়েডিজম কেন হয় সেটা একটু ছোট্ট করে বলে দিই। হাইপোথাইরয়েডিজমটা থাইরয়েড গ্ল্যান্ডের একটা অসুবিধে, একটা রোগ, যে রোগে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমাদের গলার সামনে থাকে, প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন বেরোয়। যখন হাইপোথাইরয়েড হয়, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েডটা কম পরিমাণে বেরোয়। সারা বিশ্বে যদি আপনি দেখেন, যে প্রথম হাইপোথাইরয়েডিজমের যদি কারণ দেখেন, তাহলে আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর যদি কারণ হয়, সেটা হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। থাইরয়েডের ওষুধ খেতে খেতে অনেকে ওষুধ বন্ধ করে দেন। থাইরয়েড ওষুধ বন্ধ করে দেন, তার অনেকগুলো কারণ আছে, অনেকে বুঝতে পারেন না। তিনি ভেবেছেন ডাক্তারবাবু ওই কদিনই ওষুধ খেতে দিয়েছেন, একটা বোতলে থাইরয়েডের ওষুধের যে কৌটো বা বোতল হিসেবে পাওয়া যায়, তার মধ্যে যতগুলো ওষুধ আছে, তিনি ভাবলেন যে ওষুধগুলো খেয়ে নিলে আমার রোগটা সেরে গেল। অনেকের আবার ভাবেন যে আমার শরীরে একটু বুক ধরপড় করছে ওষুধ খাওয়ার পরে, তা মনে হয় সাইড এফেক্ট হচ্ছে, বলে ওষুধ বন্ধ করে দেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে সিমটমগুলো নিয়ে তিনি ডাক্তারবাবুর কাছে গেছিলেন, তারপরে ডাক্তারবাবু পরীক্ষা করে দেখলেন, যে রক্ত পরীক্ষা করার পর রিপোর্ট এলো যে হাইপোথাইরয়েড হয়েছে, ওষুধ খাওয়ার পরে সেই সিমটমগুলো করে ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তার জন্য ওষুধ বন্ধ করে দেন। ফলে ওষুধ বন্ধ করাটা অনেকটা পেশেন্টরা নিজের ইচ্ছে মতো করেন আর কি। ডাক্তারবাবু তাকে কোনো গাইডলাইন দেয়নি, কিন্তু থাইরয়েডের ওষুধ দুম করে এরকম করে বন্ধ হয় না। খুব কম সংখ্যক, খুব কম পার্সেন্টেজ অফ পেশেন্টদের থাইরয়েডের ওষুধ বন্ধ হয়, সেটা কিছু কিছু বিশেষ ক্লিনিক্যাল সিচুয়েশনে। কিন্তু বেশিরভাগ পেশেন্টদেরই সারা জীবন থাইরয়েডের ওষুধ চলতে থাকে এবং ডোজ কম বেশি হতে থাকে, এবং এরকম নয় যে একটা ডোজ ফিক্সড হয়ে গেল, মানে ওই ডোজটাই সারা জীবন চলবে। হতে পারে ডোজ বাড়তে পারে, হতে পারে ডোজ কমবে, একটা নির্দিষ্ট অন্তর অন্তর থাইরয়েডের পরীক্ষা করে নিতে হয় আমাদের। অনেক সময় থাইরয়েডের ওষুধ খাচ্ছি, চিকিৎসা ভালোই চলছে, দেখলেন যে থাইরয়েড ফাংশন নর্মাল চলে এলো, তখন আমরা ভাবি যে রাত তো নর্মাল হয়ে গেছে, আর ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার নেই, ওষুধটা বন্ধ করে দিই। আসলে না,
আমাদের থাইরয়েডের ট্রিটমেন্টের উদ্দেশ্যটাই তাই আপনার এই থাইরয়েডের হরমোনগুলো ব্লাডে নর্মাল আসবে, কিন্তু তার মানে এই নয় যে ওষুধ আপনার বন্ধ হয়ে যাবে। আপনার ওষুধ চলতে হবে এবং ওষুধ চলতে চলতে রিপোর্টটা নর্মাল থাকতে হবে। এটাই আমাদের টার্গেট ট্রিটমেন্টের, এটাই আমাদের গোল, এটাই আমাদের উদ্দেশ্য। সুতরাং এটা আমাদের মনে রাখতেই হবে এবং আমাদের বিশ্বাস করতেই হবে, এবং আমরা মানি না মানি এটা আমাদের ধরে নিতেই হবে যে থাইরয়েডের চিকিৎসা আপনাকে করতে হবে এবং থাইরয়েডের ওষুধ খেতে হবে। যদি থাইরয়েডের চিকিৎসা না করি তাহলে আমাদের শরীরে অসুবিধা তৈরি হবে। থাইরয়েডের চিকিৎসা না করলে কী কী প্রবলেম হয়, টোটাল 7টা প্রবলেমের কথা আমি বলবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে গয়টার। গয়টার হচ্ছে একটা থাইরয়েডের ডিসফাংশন, যেটা থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়, অনেকটা গলার সামনে উঁচু টিউমারের মতো দেখতে লাগে। এবং গয়টারকে সাধারণত বলা হয় যে খুব একটা খারাপ অসুখ নয়, থাইরয়েড গ্ল্যান্ডটাকে পুশ করে বেশি কাজ করানোর জন্য গয়টার হয়েছে। আসলে কি হয়, যখন হাইপো অ্যাক্টিভ থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম হয়, আমাদের ব্লাডে থাইরয়েড হরমোনটা কম থাকে, তো আমাদের পিটুইটারিতে ওই থাইরয়েড হরমোনটা নেগেটিভ ফিডব্যাক দেয় যে আমার বেশি নেই। সেই ফিডব্যাকের জন্য বেশি করে টিএসএইচ হরমোন বেশি বেশি তৈরি হয়। বেশি বেশি টিএসএইচ হরমোনটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, থাইরয়েড ফলিকলকে স্টিমুলেট করে, যাতে বেশি বেশি থাইরয়েড হরমোন তৈরি হয়। স্টিমুলেট করার জন্য এই ফলিকলসগুলো, থাইরয়েড ফলিকলস বলে ওগুলোকে, এই থাইরয়েড ফলিকলসগুলো সাইজে বেড়ে যায়। তার জন্য ওভারঅল থাইরয়েড গ্ল্যান্ডটাকেই এত বড় দেখতে লাগে। একটা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে শয়ে শয়ে হাজার হাজার থাইরয়েড ফলিকলস আছে, সেগুলো সাইজে অল্প অল্প করে বেড়ে থাকার জন্য গয়টার বা থাইরয়েডের এই গ্ল্যান্ডটা এত ফুলে যায়, তখন গয়টারের মতো দেখতে লাগে। এটা মোটামুটি রিলেটিভলি কমন একটা রোগ, এটা কিন্তু ব্যথা হয় না, মানে অন্য অত খারাপ অসুখের মতো নয়। কখনো কখনো গয়টার বড় হয়ে গিয়ে আমার শ্বাসনালীর ওপর চাপ ফেলতে পারে, তখন একটু শ্বাসকষ্ট হতে পারে বা স্ট্রাইডার হতে পারে। অনেক সময় খাদ্যনালীর ওপর প্রেশার পড়ে, খাবার গিলতে অসুবিধা হয়। অনেক সময় কসমেটিক প্রবলেম হয়, পেশেন্টের কনফিডেন্স কমে যায়, কোনো কাজ করতে গেলে, ইন্টারভিউতে গেলে গলার মধ্যে এত বড় একটা গ্ল্যান্ড, যাদের এগুলো থাকে কনফিডেন্স কমে যায়। অনেকে সেই জন্য ট্রিটমেন্ট করিয়ে নেন, অনেকে অপারেট করিয়ে নেন। ট্রিটমেন্ট করে নেওয়া যদি দরকার পড়ে করে নিতে হয়। মাঝে মাঝে চেক আপ করতে হয়, থাইরয়েডের আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় এবং কিছু আরও পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো করে দেখতে হয় যে এগুলো কোনো খারাপ জিনিস হচ্ছে কিনা, এই গয়টার থেকে কোনো খারাপ জিনিস হচ্ছে কিনা। 2 নম্বর হচ্ছে হার্ট ডিজিজ। থাইরয়েড আমাদের হার্টের প্রবলেম অনেক সময় করতে পারে। কিভাবে করে আমি আপনাকে বলছি। যখন হাইপোথাইরয়েডিজম হয়, আমাদের শরীরে না জল জমতে থাকে, ফ্লুইড রিটেন করতে থাকে, তখন হাইপারটেনশন হয়। আবার এই ফ্লুইড রিটেন করার জন্য আমাদের শরীরের ওজন বেড়ে যায়, তো ওজন বেড়ে গেলে ব্লাড ভেসেলসগুলোর উপর চাপ পড়ে, সেখান থেকেও আমাদের হাইপারটেনশন বা ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপের প্রবলেম হয়। আবার হাইপোথাইরয়েডিজম থাকলে যে আমাদের রক্তবাহগুলো থাকে তার ভেতরের দেয়ালে যে এন্ডোথেলিয়াম থাকে, সেগুলো এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়, সেখান থেকেও ব্লাড প্রেশার বাড়ে। সুতরাং থাইরয়েডের প্রবলেম থাকলে অনেকগুলো কারণে আমাদের ব্লাড প্রেশার বেশি দেখতে পাওয়া যায়। তার জন্য কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার বা হার্টের পাম্প করতে অসুবিধা হয়, তখন কারো কারো শ্বাসকষ্ট হয়। আবার থাইরয়েডের প্রবলেম থাকলে আমাদের লিপিড প্রোফাইল খারাপ হয়, মানে এলডিএল কোলেস্ট্রল বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়। সেই জন্য আমরা যে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের কথা বলতে থাকি, যার জন্য রক্তবাহগুলো শক্ত হয়ে যায়, করোনারি আর্টারি ডিজিজ হয় বা পেরিফেরাল আর্টারি ডিজিজ হয়, তার জন্য হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। দেখা গেছে হাইপোথাইরয়েডিজম থাকলেও অনেক সময় করোনারি আর্টারি ডিজিজ অনেক বেশি পরিমাণে হয়। সুতরাং এই এতগুলো কারণে আপনাকে হাইপোথাইরয়েডিজম থাকলে সেটা চিকিৎসা করতে হবে। আপনার থাইরয়েডে কোনো প্রবলেম করছে না, বা শুধু টিএসএইচ বেশি, T3 T4 ব্লাডে কম বলে আর আপনার কোনো সিমটম নেই বলে আপনি বাড়িতে চুপ করে বসে থাকতে পারেন না। আপনার থাইরয়েড কন্ট্রোলে রাখতেই হবে, তার জন্য দরকার পড়লে ওষুধ খেতে হবে, নাহলে আপনার ব্লাড প্রেশারের প্রবলেম হবে, আপনার হার্টের প্রবলেম হতে পারে, আপনার কোলেস্ট্রলের প্রবলেম হতে পারে, এবং আপনার এইগুলো থেকে আরও বড় কমপ্লিকেশন হতে পারে, যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক। সুতরাং থাইরয়েডের চিকিৎসা করতে হবে। অনেক সময় দেখা যায় হাইপোথাইরয়েডের চিকিৎসা করলে লিপিড প্রোফাইল অনেক সময় নর্মাল হয়ে যায় এবং অনেক সময় ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায় এবং ব্লাড প্রেশারের ওষুধও বন্ধ হয়ে যায়। সুতরাং হাইপোথাইরয়েডের চিকিৎসা করানোর দরকার, এবং সেটা শুধু একটা কারণেই নয় যে ব্লাড প্রেশার বেশি থাকলেও সেটা কম আসবে, বা আমার শুধু একটু দুর্বলতা হয়েছে সেই দুর্বলতা কমবে, বা আমার চুল উঠে যাচ্ছে চুল পড়া কমে যাবে, বা আমার রাতে ঘুম হচ্ছিল না বা আমার কষা পায়খানা হচ্ছিলো সেগুলো থেকে কিছুটা রিলিফ পাওয়া যাবে, তার জন্য নয়। আমার নিজের অর্গান, বিশেষত হার্ট এবং ব্রেন, এগুলোকে বাঁচানোর জন্য এই চিকিৎসা করতে হবে। 3 নম্বর হচ্ছে কিডনি ডিজিজ। দেখা গেছে ক্রনিক কিডনি ডিজিজের সঙ্গে হাইপোথাইরয়েড একটা সম্পর্ক আছে। যত হাইপোথাইরয়েড পেশেন্ট আছে তাদের মধ্যে 2.41% পেশেন্টদের ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। বা আমি যদি ঘুরিয়ে বলি যে হাইপোথাইরয়েডিজম থাকলে সে হাইপোথাইরয়েডিজমটা
পরোক্ষ প্রভাবে কিডনি ডিজিজ করতে পারে। তার কারণ হচ্ছে কিডনির ব্লাড ভেসেলসের তারা কিছু চেঞ্জ করতে পারে বা রক্তচাপ বাড়িয়ে দিয়ে কিডনির ক্ষতি করতে পারে। সেই জন্য হাইপোথাইরয়েডের চিকিৎসা করার দরকার আছে। যাতে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আছে, মানে টিএসএইচটা একটু বেশি কিন্তু T3 T4 নর্মাল, খুব সিমটমও নেই, তাদের ক্ষেত্রেও দেখা গেছে 2.04%-এর কিডনির প্রবলেম হতে পারে। আর যাদের ওভার্ট হাইপোথাইরয়েডিজম আছে, মানে একদম প্রপার হাইপোথাইরয়েডিজম আছে, টিএসএইচ বেশি অনেক, T3 T4 অনেক কম, তাদের ক্ষেত্রে কিডনির সমস্যার হওয়ার সম্ভাবনা 7%-এর উপরে। সুতরাং হাইপোথাইরয়েডিজম থাকলে সেটা চিকিৎসা করতে হবে নিজের কিডনিকে বাঁচানোর জন্য। এবার আসি নিউরোপ্যাথিতে। হাইপোথাইরয়েডিজম অনেক সময় নিউরোপ্যাথির প্রবলেমও হয়। আসলে বডির ওজন বেড়ে যায় তো শরীরে জল জমে যাওয়ার জন্য নার্ভগুলোর উপর চাপ দেয়, তার জন্য নিউরোপ্যাথি হয়। অনেক সময় টিংলিং, নামনেস হতে পারে, মানে আমার হাতের জোর নেই, পায়ের জোর নেই, কোনো জায়গায় অবশ হয়ে আছে, এই প্রবলেমগুলো হতে পারে। দেখা গেছে যে হাইপোথাইরয়েডিজমে এই যে নিউরোপ্যাথি বা পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা সম্ভাবনা 0.7%-এর মতো। আর এই সেম কাইন্ড অফ নিউরোপ্যাথি যেটা ডায়াবেটিসের সঙ্গে হয় সেটা 25%-এর মধ্যে। সুতরাং অতটাও সিগনিফিকেন্টলি নয়, কিন্তু হাইপোথাইরয়েডিজম থাকলে নিউরোপ্যাথি বা নার্ভের প্রবলেমও হতে পারে, সেটা আমাদের নজরে রাখতে হবে আমাদের নার্ভগুলোকে বাঁচানোর জন্য। এর পরের কমপ্লিকেশনটাতে আমরা আসি, যেটা 5 নম্বর, যেটা কগনিটিভ ডিসফাংশন বলে। মানে মেন্টাল কিছু সমস্যা হতে পারে, মেন্টাল প্রবলেম বা ইমোশনাল প্রবলেম হতে পারে, অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা ইমোশনাল যে ল্যাবিলিটি বা যে আমাদের মুড সুইং করার ব্যাপারটা, এটা হাইপোথাইরয়েডিজমে অনেক বেশি। এবং হাইপোথাইরয়েডের চিকিৎসা করলে কিন্তু অনেকে নর্মাল হয়ে যান। দেখা গেছে যে উদ্বিগ্নতা কমে গেল, যে অবসাদগ্রস্ত হয়ে পড়া সেটা কমে গেল, আমাদের যে মুড সুইং করে সেটা কমে যায়। সুতরাং হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা করতে পারছে। হাইপোথাইরয়েডিজম হলে দেখা যায় যে অনেক সময় ঘুম ঘুম পায়, একটা মেন্টাল ক্লাউডিনেস থাকে, একটা মনে হয় একটা আচ্ছন্ন ভাব, ভাল লাগছে না, ডিপ্রেশন হচ্ছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, একটা জবুথবু ভাব, কোনো জায়গায় আমি বসে আছি। এই প্রবলেমগুলো হাইপোথাইরয়েড থেকে মুক্তি পেতে আমাদের সাহায্য করবে যদি আমরা থাইরয়েড ওষুধটা রেগুলার খাই এবং রেগুলার মনিটর করি এবং থাইরয়েড ফাংশনটাকে নর্মাল রেঞ্জে রাখি। 6 নম্বর প্রবলেম হচ্ছে আমাদের প্রজনন স্বাস্থ্য। দেখা গেছে হাইপোথাইরয়েডিজম পুরুষ মহিলা দুজনেরই প্রজনন স্বাস্থ্যকে অ্যাফেক্ট করে। মহিলাদের ইনফার্টিলিটি হয়, পুরুষদেরও অনেক সময় দেখা গেছে কিছু সমস্যা হয় যেগুলোর জন্য প্রেগনেন্সি আসতে অসুবিধা হয়। মহিলাদের তো থাইরয়েড প্রবলেম আমরা খুব জানি, কমন, যে মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি হয়, মানে পিরিয়ড ঠিক মাসিক ঠিকভাবে হয় না, কারো কারো ক্ষেত্রে কম হয়, কারো খুব বেশি হয়, একটা মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি হয়। অনেক সময় থাইরয়েডের চিকিৎসা করলে এই প্রবলেমগুলোর সমাধান খুঁজে পাওয়া যায় এবং অনেককে দেখা যায় যাদের ইনফার্টিলিটি হয়েছিল বা বন্ধ্যাত্ব প্রবলেম হয়েছিল তাদের থাইরয়েডের চিকিৎসা করার পর সেই প্রবলেমটা সমাধান হয়ে গেছে। সুতরাং এই কারণে থাইরয়েডের ওষুধ খাওয়া দরকার। এরপরে আমরা আসি 7 নম্বরে, যেটা সবথেকে ডেঞ্জারাস কমপ্লিকেশন হাইপোথাইরয়েডিজমে, তার নাম হচ্ছে মিক্সিডিমা বা মিক্সিডিমা কোমা। এটাতে পেশেন্টদের কনসাসনেস চলে যেতে পারে, অত্যন্ত লেথার্জি লাগতে পারে, একটা মেন্টাল ডিসওরিয়েন্টেশন হয় এবং ইউজুয়ালি এটা এল্ডারলি পেশেন্টদের হয় যারা একা থাকেন, হার্ট অ্যাটাক হলো বা কোনো একটা মেডিকেল ইমার্জেন্সি হলো, ইউরিনারি সেপসিস বা নিউমোনিয়ার মতো, তখন এটা দেখতে পাওয়া যায়। এটা কোনো স্ট্রেস থেকেও হতে পারে বা কোনো সিডেটিভ বা কোনো ঘুমের ওষুধ খেয়েছেন, থাইরয়েডের প্রবলেম আছে কিন্তু চিকিৎসা করাননি ভালো করে, সেক্ষেত্রেও হতে পারে। সাধারণত পেশেন্টকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার ইন্ট্রাভেনাস থাইরয়েড হরমোন ইনজেক্ট করা হয়। কারণ মুখে খাওয়ালে যে শরীরে জল জমে থাকার জন্য, এক্সট্রা জল জমে তো থাইরয়েডে, শরীরে জল জমে থাকার জন্য যে অন্ত্র বা গাট, তার ভেতরে লাইনিংও জল জমে যায়, ওষুধটা ভালো করে ব্লাডে অ্যাবজর্ব হয় না, ওই জন্য আইভি দিতে হয়, ইন্ট্রাভেনাস দিতে হয়। কেউ যদি বলেন যে আমাদের ফোকাস করতে অসুবিধা হচ্ছে অথবা আমাদের একটা লেথার্জি হচ্ছে যেটা আনএক্সপ্লেন্ড, বা চুল উঠে যাচ্ছে বা চামড়া খসখস হয়ে গেছে, বা আগে ভালো ঘুম হতো এখন ভালো ঘুম হচ্ছে না, আগে সকালবেলা উঠলেই দৌড়াতে হতো পটি করার জন্য কিন্তু এখন কষা পায়খানা বা কনস্টিপেশন হচ্ছে, তাহলে থাইরয়েড পরীক্ষা করানোর দরকার। এবং বিশেষত বয়স্ক মানুষরা সব সমাজেই একটু নেগলেক্টেড, সবাই না, কিছু পপুলেশন, তো মাঝে মাঝে বয়স্ক হলেও তাদের রক্তের পরীক্ষা করা দরকার, তাদের হাইপোথাইরয়েডিজম হচ্ছে কিনা সেটা দেখা দরকার। কারণ বয়সের সাথে সাথে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন কমে যায়, তো সেটা ওটা নজরে রাখা দরকার। আর যদি থাইরয়েড আছে আমরা জানি, কোনো কারণে তিনি আনকনসাস হয়ে গেছেন বা খুব এক্সট্রিম লেথার্জি বা ফ্যাটিগবিলিটি হয়েছে অথবা ভালো রেসপন্ড করছেন না, কথাবার্তা ঠিকঠাক বলছে না, তাহলে তার অবশ্যই থাইরয়েড পরীক্ষা করা দরকার এবং
হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া দরকার, মিক্সিডিমা, কোমা বা এই জাতীয় কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য। তো মোটামুটি আমি আপনাদের 7টা পয়েন্টে বোঝানোর চেষ্টা করলাম কেন থাইরয়েড প্রবলেম হলে সেটা চিকিৎসা করাবেন এবং কেন থাইরয়েডটাকে অবহেলা করবেন না। থাইরয়েডের অবহেলা করাটা উচিত নয়, তার কারণ হচ্ছে থাইরয়েডের ওষুধের দাম খুব বেশি নয়, থাইরয়েড ওষুধের দাম খুব কম। শুধু আপনার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করছে আপনি নিজেকে সুস্থ রাখবেন কি না। নমস্কার।